আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জাতিসংঘ প্রতিবেদনে জুলাই অভ্যুত্থানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য, আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নির্দেশে বল প্রয়োগে বেড়েছে নিহতের সংখ্যা। নির্যাতনের সেল হিসেবে ব্যবহৃত আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা, আওয়ামী লীগ আয়ামে জাহিলিয়া কায়েম করেছিল মন্তব্য। জুলাই আগস্ট গণহত্যার তদন্ত শেষ হওয়ার আগেই রায় নিয়ে মন্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ, ভবিষ্যতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। এবং টেকসই চামড়া শিল্প গড়ে তুলতে অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে বিশিষ্টজনদের আহ্বান, আরও পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের তাগিদ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে নাটোরে তারুণ্যের উৎসব উদযাপনের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। জুলাই আন্দোলনের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ঘটনা বিশ্লেষণ করে দেয়া তথ্য অনুসন্ধান প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে শেখ হাসিনার পতিত সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলন দমনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা হয়। এতে 1400 মানুষ নিহত হয়। র্যাব এবং এনটিএমসি বিলুপ্ত করা, অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা এবং রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ করেছে জাতিসংঘ। মান্তুর রহমান জানাচ্ছেন। গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত তা ছাত্র জনতার এক দফায় রূপ নেয়। তাতে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ত্যাগ করতে বাধ্য হন সে সময়ের প্রধানমন্ত্রী। কার নির্দেশে মানবাধিকার লঙ্ঘন এবং কত প্রাণহানি হয়েছে এসব তদন্তে বাংলাদেশের 8 শহরে অনুসন্ধান করে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। প্রায় 1 মাস তদন্তের পর বুধবার আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর। 127 পৃষ্ঠার প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গুলি, গ্রেপ্তার, আটক ও নির্যাতনের কথা উল্লেখ আছে। প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জানান, 78% মানুষ নিহত হয়েছে গুলিবিদ্ধ হয়ে, যাদের বেশ কজনকে খুব কাছে থেকে গুলি করা হয়। আমাদের প্রতিবেদন অনুযায়ী বিগত সরকারের রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা পদ্ধতিগত ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। আন্দোলন দমিয়ে রাখা এবং ক্ষমতা ধরে রাখার জন্য রাজনৈতিক নেতৃত্বের জ্ঞাতসারে এবং উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশে অপরাধগুলো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হলেও অনেকেই জবাবদিহির বাইরে আছেন। আইন শৃঙ্খলা বাহিনী সহ বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন, যেন এ ধরনের অপরাধ সংগঠনের সুযোগ না থাকে। আমাদের প্রতিবেদনে প্রতিশোধের রাজনীতির চক্র থেকে বেরিয়ে আসার সুপারিশ করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। সেই সাথে বিচার প্রক্রিয়া যেন নিয়মানুযায়ী ও আন্তর্জাতিক মান অনুযায়ী হয়, সেই সুপারিশও করা হয়েছে। প্রশ্নের উত্তরে মানবাধিকার কমিশনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা তা দুদেশের বিষয়। বাংলাদেশে শুধু পুলিশ নয়, বরং গোটা নিরাপত্তা বাহিনীরই সংস্কার প্রয়োজন। কেননা বাংলাদেশে পুলিশের সেনাকরণ হয়েছে। র্যাব, বিজিবি সহ বিভিন্ন সংস্থা হয় সেনাবাহিনীর আওতাধীন অথবা প্রধানমন্ত্রী বা জ্যেষ্ঠ নির্বাহীদের নির্দেশনায় চলে।
আর আমি মনে করি ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি দুই দেশের নিহত 1400 জনের মধ্যে 118 জন শিশু বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এছাড়া বাংলাদেশ পুলিশের বরাত দিয়ে 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। আয়নাঘরে নির্যাতনের কথা মুখে শোনা গেলেও এবারই প্রথম দেখা গেল গোপন বন্দিশালার চিত্র। প্রথমবারের মতো গণমাধ্যম কর্মীদের দেখানো হলো আয়নাঘরের 3টি স্পট। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শন করে বলেছেন, বিনা কারণে বিনা দোষে ব্যক্তিদের উঠিয়ে এনে জঙ্গি বলে আয়নাঘরে ঢুকিয়ে রাখা হতো। আওয়ামী লীগ সরকার দেশে আয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেন তিনি। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। এই সেই আয়নাঘর, গোপন বন্দিশালা, যেখানে বছরের পর বছর চলত নির্যাতন। পরিবার আর স্বজনদের করুণ আর্তনাদ কখনো পৌঁছেনি শাসকদের কানে। গেল সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দায়িত্বশীল সবাই অস্বীকার করেছেন এই আয়নাঘরকে। বলেছিলেন সবই গণমাধ্যম কর্মীদের বানানো গল্প। সেই গোপন বন্দিশালার বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কয়েকজন উপদেষ্টা, গুম কমিশনের সদস্য সহ দেশি বিদেশি কয়েকটি গণমাধ্যম। নির্যাতনের বর্ণনা দিয়েছেন গুমের শিকার ব্যক্তিরা। আমাকে প্রথমে র্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ, ওইখানে একটা সেলে রাখা হয়, ঘুম সেলে। এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয়। 8 বছর এখানেই যাবে। রাজধানীর উত্তরা, কচুক্ষেত এবং আগারগাঁওয়ে গোপন বন্দিশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নেই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা। বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র, ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি। এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত কতটা আছে। আওয়ামী লীগের শাসনকালকে অন্ধকার যুগের সঙ্গে তুলনা করেন অধ্যাপক ইউনূস। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম, সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবেন না এটার থেকে। প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ ও নতুন পরিবেশ গড়তে চায় সরকার। যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সরকার সে লক্ষ্যে কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। গুম ও হত্যার সঙ্গে আওয়ামী লীগের যারা জড়িত তাদের প্রত্যেকের বিচার হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সারা দেশে 700 থেকে 800-র মতো আয়নাঘরের সন্ধান এখনো পর্যন্ত পাওয়া গেছে। তিনি বলেন, আওয়ামী লীগের সদস্য বা কোনো বাহিনীর সদস্য বা যারাই এগুলো করেছে তাদের বিচার করা হবে। আয়নাঘরগুলোকে এভিডেন্স হিসেবে রাখা হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের রিপোর্টকে অন্তর্বর্তী সরকার স্বাগত জানিয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, বিগত সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশে খুন ও গুম করা হয়েছে। এখন এই একটা এভিডেন্স হিসেবে গুমের এই প্রত্যেকটা আয়নাঘরগুলো এখন সিলগালা করা থাকবে, বিকজ এটা আমাদের লিগ্যাল প্রসেসে এটা লাগবে। আওয়ামী লীগের যারা এই গুম, খুন, হত্যাকাণ্ডে জড়িত ছিল সবার বিচার হবে, এটা স্পষ্ট। ইউএন এর হিউম্যান রাইটস অফিস হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট রেসপেক্টেড হিউম্যান রাইটস অর্গানাইজেশন।
তারা যে রিপোর্টটা দিয়েছে তাতে সুস্পষ্ট যে কার অর্ডারে এই খুনগুলো হয়েছে, এবং খুনগুলো আপনি দেখেন না কি খুন, 4 বছরের ছেলে, 6 বছরের মেয়ে, আপনি এবং নিয়ে আপনি কি করছেন, পুড়িয়ে ফেলছেন। এবং এখানে স্পষ্ট লেখা আছে, আমার কলিগ বললেন যে এটাকে হাইড করে ফেলতে হবে, মেরে হাইড করে ফেলতে হবে। এবং তার মধ্যে যারা মারা গেছে, যাদেরকে খুন করা হয়েছে, তার 13% ছিল চিলড্রেন, আমার আপনার ছেলে মেয়েরা। তো সেই বিষয়ে আমরা আবারও বলছি, যারা যারা এগুলো ইনভলভ ছিল, যাদের হাতে রক্ত, সবার বিচার হবে। কেউ বাঁচতে পারবে না এই বিচারের থেকে, কারো মুক্তি নেই। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগেই চলতি বছর রায় হবে, এমন মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভবিষ্যতে এমন বললে কঠোর পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছে আদালত। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে 20 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন ট্রাইব্যুনাল। চাকরিতে পুনর্বহাল দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার পথে শিক্ষা ভবন মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন। পরে তারা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ জলকামান ছোড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। তবে বিক্ষোভকারীরা তাদের অবস্থান ধরে রাখেন। এক পর্যায়ে সড়কে বসে পড়েন তারা। এজন্য সচিবালয়ের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে, মোতায়েন করা হয়েছে সেনা ও পুলিশ। বিগত সরকারের জুলুম অত্যাচারের পর ভেবেছিলাম মনের মতো সরকার পেয়েছি, কিন্তু যেভাবে গলা চেপে ধরছে তাতে নিঃশ্বাস বন্ধ হওয়ার দশা। ভ্যাট বসানো নিয়ে এনবিআরের স্বেচ্ছাচারী আচরণ প্রসঙ্গে কথাগুলো বলেছেন বিস্কুট এবং পাউরুটি উৎপাদকদের নেতা শফিকুল ইসলাম ভূঁইয়া। এই আলোচনায় প্রাণ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেছেন, সোনার ডিম দিয়ে হাঁস মেরে ফেললে কেবল করের হার বাড়িয়ে লক্ষ্য অর্জন হবে না। এভাবে চললে অনেকেই ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন। রিজভী নেওয়াজ জানাচ্ছেন। ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা উত্তরণে করণীয় শীর্ষক আলোচনার আয়োজক প্রাণ আরএফএল গ্রুপ। গুলশানে মেট্রোপলিটন চেম্বার মিলনায়তনে মূল প্রবন্ধে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেন, কর ব্যবস্থা ডিজিটাল এবং কর নেট বিস্তৃত করলেই আয় বহুগুণে বাড়ানো যেত। তা না করে ভোক্তার কাছ থেকে জোর করে ভ্যাট আদায়ের সহজ পথে হেঁটেছে সরকার, আর ব্যবসায়ীদের উপর জুলুম করা হচ্ছে। যে হাঁস যে সোনার ডিম দেয়, সেই হাঁসকে আমরা ব্যবসা বলবো। সো আমরা কখনোই চাবো না ব্যবসায়ী আকারে যে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হোক, আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হোক। গত সরকার অনেক জুলুম অত্যাচার করছে, এটা আমরা বলে থাকি। এইবার আমরা পেয়েছি আমাদের মনের মতো সরকার, বিশ্ববরেণ্য লোক। এখন আইসা আমরা হয়তো ইনশাল্লাহ রিলিফ পাবো, একটু শ্বাস নিঃশ্বাস পালাইতে পারবো। উল্টা দেখি গলা যেভাবে চাপা শুরু করছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থায়। সাংবাদিকদের কাছ থেকে আমরা শুনেছি যে আগের সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি 1.5 কোটি টাকা প্রতি রাতে ওখান থেকে চাঁদা নিতেন। তো তাহলে এই এখন চাঁদাটা কারা নিচ্ছে, এটা দয়া করে আপনারা একটু লেখেন। আপনারা অন্তর্বর্তী সরকার জনগণের জন্য স্বস্তির উদ্যোগ না নিয়ে অনেক অগুরুত্বপূর্ণ জায়গায় মনোযোগ দিচ্ছে বলে জানান অর্থনীতিবিদরা। ফিউয়ার বাট বেটার এই নীতিতে এই গভর্নমেন্ট চলুক। ফিউ যেগুলো সে পারবে, কয়েকটা পলিসি চেঞ্জ করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে গেলে বাংলাদেশের উপকার হবে। আর ধন্যবাদ যায় তাহলে they will be falling into trouble। 9 জানুয়ারি এনবিআর শতাধিক পণ্য ও সেবার উপর বাড়তি ভ্যাট এবং সম্পূরক শুল্ক বসায়। ব্যবসায়ীদের দাবি আগের হার বহালে। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দেশে ওষুধ শিল্পের নতুন আবিষ্কার ও উৎপাদনের বৃহত্তর ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে এশিয়া ফার্মা এক্সপো। এর মাধ্যমে দেশের ওষুধ প্রস্তুতকারী শিল্প কারখানার আধুনিকতম প্রযুক্তি এবং কৌশল তুলে ধরা হবে। এই এক্সপোর মিডিয়া পার্টনার চ্যানেল আই।
বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টি ক্যান্সার ড্রাগের ক্ষেত্রে যেগুলি অত্যাধিক বেশি দামে বিক্রি হয়, এবং এগুলি যদি আমরা তাড়াতাড়ি যেগুলি বর্তমানে রয়েছে সেগুলি যদি আমরা দেশে বানাতে পারি তাহলে সেগুলির ক্ষেত্রে প্যাটেন্ট আর প্রযোজ্য হবে না। কিন্তু একটা সময়ে আমাদের 26 সালের গ্র্যাজুয়েশনের পরে ইন্টারনাল মার্কেটের জন্য, এক্সপোর্টের জন্য না, ইন্টারনাল মার্কেটের জন্য আমাদের বেশি দামে ওষুধ কিনতেই হবে, আর কোনো চয়েস নেই। দেশের টেকসই চামড়া শিল্প গড়ে তুলতে পরিবেশ বান্ধব শিল্পায়ন ও শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত এবং জীবনমান উন্নয়নে অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বাংলাদেশে টেকসই চামড়া খাত বিনির্মাণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে কারখানাগুলোর পরিবেশ সুরক্ষার পাশাপাশি সিইটিপি বাড়াতে সরকারের আরও পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের তাগিদ দেন অংশীজনেরা। আলিমাল রাজি জানাচ্ছেন। দেশের অন্যতম পুরনো ও বিপুল সম্ভাবনার খাত হওয়ার পরেও সুষ্ঠু পরিকল্পনা ও সিদ্ধান্তহীনতায় অন্যতম সমস্যা জর্জরিত খাত হয়ে উঠেছে চামড়া শিল্প। ভয়াবহ দূষণে প্রাণ প্রকৃতি ধ্বংসের পাশাপাশি ছড়াচ্ছে চর্মসহ বিভিন্ন সংক্রামক রোগ। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় মাটি ও বায়ুর পাশাপাশি দূষিত হচ্ছে নদী ও জলাশয়। এ খাতের পরিবেশগত উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে চ্যানেল আই কার্যালয়ে আলোচনা। চামড়া শিল্পে অব্যবস্থাপনা এবং অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ন্ত্রণে শ্রমিকদের অধিকার নিশ্চিতের পাশাপাশি মাঠ পর্যায়ে নজরদারি ও আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। এই যে অ্যাসিডগুলো ব্যবহার হচ্ছে, অ্যাসিড যারা ব্যবহার করছে ওয়ার্কাররা, তাদের এখানে ল্যাক অফ নলেজের একটা বড় ধরনের বিষয় আছে, যেটার কারণে কিন্তু এই পরিবেশগত জায়গাটাতে এটা একটা বড় ধরনের সলিড ওয়েস্টের জন্য কোনো প্রভিশনই রাখা হয় নাই। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা কি হবে, স্টিল টুডে এটার কোনো সমাধান এখনো হয় নাই। বলা হচ্ছে এটা 9 একর বা 10 একরের মধ্যে হবে। দলসরে নদী, আপার স্টিম, লোয়ার স্টিমিং, সো এটা কিন্তু পুরা ইকোসিস্টেমটাকে আনপার্ট করছে। সো হাউ উই ক্যান, মানে এটা কিন্তু আমাদের এখন বাবার বিষয়। শ্রমিকদেরকে এবং মালিক পক্ষকেও আমরা বিভিন্ন রকম এই সচেতনতামূলক কার্যক্রম আমরা পরিচালনা করছি, তাদেরকে সচেতন করছি যাতে তারা এই স্বাস্থ্য সেবাগুলো নিশ্চিত। যে দেশের চামড়া দিয়ে পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করতে পারছি না, সেখানে আসলে ব্যবসায়ীদের মধ্যে এই অ্যাজিলিটিটা অনেক বেশি হওয়া উচিত ছিল এতদিনে। সেইখানে আমরা সেই প্যাশন, আবেগ বা এই ধরনের কোনো বিষয় দেখতে পাইনি। পরিবেশ বান্ধব শিল্পায়ন সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা যেমন নিশ্চিত করবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে উঠবে বাসযোগ্য পৃথিবী। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে তো আমরা আসলে ফেল করেছি, তবে আমাদের আশা করছি আমরা খুব শীঘ্রই এটা পারবো। এবং এর জন্য আমাদের যেহেতু দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে আমাদের কিছু চুক্তিও হয়েছে, তারা নেওয়া শুরু করলে আমাদের সলিড ওয়েস্টের সমস্যাটা মিটে যাবে। যে ধরনের কেমিক্যাল আমরা তৈরি করি, ওয়েস্ট তৈরি হয়, সেগুলি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রিউজ করা সম্ভব। তো আমরা ধীরে ধীরে, কারণ রিউজ যদি আমরা করি তাহলে আমার পরিবেশে ওই যে কেমিক্যালগুলো আসবে না। তো আমরা এখন বাধ্যতামূলক করছি হলো যে ক্রোমটা তৈরি হয়, ক্রোম ফ্লোরটা তৈরি হয়, সেটা যেন রিসাইকেল করে বা রিউজ করতে পারে। সরকার কিন্তু যদি প্রোডাকশনের দিকে যান তাহলে হবে না। সরকারের দ্বিতীয় কাজ হচ্ছে ফ্যাসিলিটেট করা। কাজটা করতে হবে কিন্তু শিল্পপতিদের, শিল্পের যারা মালিক তাদের করতে হবে। তারা যেন স্বল্প প্রফিটে সন্তুষ্ট না থাকেন, তারা এটাকে একটা টেকসই প্রক্রিয়াতে নিয়ে অনেক কাজ করেন। মনে রাখতে হবে যে শ্রমক্ষেত্রের সমস্যা এত এবং এত বিচিত্র, এত মানে এটি 90 দিনে গুছিয়ে আনা খুব কঠিন কাজ, কারণ এখানে কাউকেই বাদ দেওয়া যাবে না। আর এটি শতবৎসরের সমস্যা। আমাদের ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার বন্ধের পাশাপাশি এই শিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। ট্যানারির যে কারখানাগুলো হাজারীবাগ থেকে যে গেল, সেটারও কিন্তু 7 বছর হয়ে গেছে এবং 7 বছরে কিন্তু তেমন কোনো আমরা সলিউশন এখনো বের করতে পারিনি। যেই জায়গায় যাওয়া উচিত ছিল সেখান থেকে বরঞ্চ পিছন দিকে যাচ্ছে। সলিড ওয়েস্টের সমস্যার সমাধান হয়নি। তারপরে আমাদের যে প্যারামিটারগুলো আছে সেগুলো অ্যাড্রেস করতে হবে আমাদের সবাই। আমরা কিন্তু একটু অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে এবং সেই অ্যাকশন প্ল্যান করতে হলে কিন্তু আমাদের এই পয়েন্টগুলো নিয়ে কাজ করতে হবে। এবং যেটা আমাদের জন্য দরকার, আমাদের দেশের জন্য দরকার এবং আমাদের এই ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচানোর জন্য দরকার। আর সেই কাজটি করতে হলে আমাদের সবাইকে এক হতে হবে,
একসাথে এগিয়ে আসতে হবে এবং একসাথে কাজ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অনুষ্ঠানের আয়োজক সলিডাস সুইস ও ওশি ফাউন্ডেশন, আয়োজনের সহযোগী সবুজের অভিযান ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেদার স্টাডিজ, গণস্বাস্থ্য কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঢাকার মোহাম্মদপুরের জুবায়ের মাহমুদ আফরি ছোটবেলা থেকে অনুরক্ত হন গোলাপ ফুলের প্রতি। বিচিত্র গোলাপ ফোটানোর পর এবার তিনি বাড়ির ছাদে ফুলের রং, আকার, উৎপাদন আর সৌন্দর্যের নানা দিক নিয়ে কাজ করছেন। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। ছোট ছাদের উপরে বাহারি রঙের গোলাপের আয়োজন। ঢাকার মোহাম্মদপুরের জুবায়ের মাহমুদ আফরির ফুলের প্রতি এই বিশেষ ঝোঁক ছোটবেলা থেকেই। তবে বিজ্ঞানসম্মত উপায়ে গোলাপ উৎপাদনের অনুশীলনটি করেছেন গত 7-8 বছর ধরে। আমার মা থেকে আমি এই অনুপ্রেরণাটা পাই। 85 থেকে আমার ছাদে আপনার 10-20টা গাছ সবসময় আছে, গোলাপ গাছ। এটা করতে করতে আমি 2020-এ বাংলাদেশের একজন পায়োনিয়ার আছে মির্জা সাহেব, ওনার বাগান থেকে ভীষণভাবে ইন্সপায়ার্ড হই। দেন আমি এই গোলাপটাকে এক্সটেন্সিভ ওয়েতে নিয়ে যাই। এটা একটা কম্প্রিহেন্সিভ রোজ গার্ডেন বলতাম। এক এক টবে এক এক জাতের গোলাপ, মোট 40 জাতের গোলাপ রয়েছে এখানে। সবকটি গাছ রঙিন হয়ে আছে ফুলে ফুলে। এই অনুশীলনের মূল লক্ষ্য প্রতিটি গাছ থেকে মানে এবং সংখ্যায় সর্বোচ্চ গোলাপ প্রাপ্তি। তার ভিতরে যে পটেনশিয়ালিটিটা আছে সেটাকে নিংড়ে নিয়ে আসা, তার সর্বোচ্চটা বের করে নিয়ে আসা। এটার আসল সৌন্দর্য আপনি আজকে পাচ্ছেন না। এটা যদি ঠিক এক সপ্তাহ আগে আপনি দেখতেন, আপনার একদম বলতেন যে এটা বাগানের 1 নম্বর গাছ। এটা প্রিন্সেস ডি মোনাকো। ফুলটা স্টিকের ভিতরে অনেকগুলো না? অনেকগুলা দেখেন, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। ফুল ও গাছ বিষয়ে তার অভিজ্ঞতাকে পৌঁছে দিতে চান দেশের সব ফুল চাষীদের মাঝে। প্যাশনের সাথে নলেজ ইনকর্পোরেট করে আমি আপনার প্রতি বছর নিজের আমার বিগত বছরের পারফরমেন্সটাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এই প্যাশনটাকে আমি ছড়িয়ে দিতে চাই বাংলাদেশে। আমি রোজ কালচারকে রিভাইভ করতে চাই। রকমারি গোলাপের মুগ্ধতায় আকৃষ্ট হয়ে রীতিমতো গবেষণায় নেমেছেন জুবায়ের মাহমুদ আফরি। 40 প্রজাতির অধিক গোলাপের শোভা ছড়াচ্ছে এখানে এবং এই গোলাপ নিয়ে আগামীতে এই কর্মপরিকল্পনাকে আরও প্রসারিত করতে চাচ্ছেন। ঢাকার মোহাম্মদপুরের আফরির গোলাপ বাগান থেকে শেখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3টা 5 মিনিটে হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা এবং ফিলিস্তিনিদের অন্য স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তাবকে হাস্যকর উল্লেখ করে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। এই প্ল্যাটফর্মে মুক্তি পেল চলচ্চিত্র আগন্তুক। সুমন ধর পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন নায়িকা পূজা চেরি। এছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাসার, শিলা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহিন সহ অন্যরা। আই স্ক্রিন সাবস্ক্রাইব করে সিনেমাটি দেখতে পারবেন দর্শক। নিটল টাটা বিশেষ সংবাদ। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যে নাটোরে তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে শব্দ দূষণের ক্ষতিকর দিক ও প্রতিরোধে সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে নাটোর কালেক্টরেট ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও কালেক্টরেট ভবনে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে সে সময় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রওশন আলী এবং অন্যরা। এবারে কৃষি সংবাদ। ব্যাংকের চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা হিসেবে সফল হয়েছেন ঝিনাইদহের খন্দকার মিজানুর রহমান। লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষ করে সাড়া ফেলেছেন তিনি। তার এই সাফল্য অনুকরণীয় হয়ে উঠেছে অনেকের কাছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
নরসিংদীর নাগরিয়াকান্দিতে রাজকীয় সৌন্দর্য নিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে ভিনদেশি টিউলিপ ফুল। বাহারি রঙের টিউলিপের চোখ জুড়ানো সৌন্দর্য আকৃষ্ট করছে প্রকৃতিপ্রেমী এবং পর্যটকদের। শহরের যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে ফুলের রাজ্যে স্বস্তি খুঁজে ফিরছেন দর্শনার্থীরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মেক্সিমকোর বন্ধ করে দেয়া কারখানার শ্রমিকদের পাওনা চলতি মাসের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বৈঠকে বাণিজ্য এবং শিল্প উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় এক প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, পণ্যের যথেষ্ট সরবরাহ আছে, রমজানে কোনো পণ্যের দাম বাড়বে না, 7 থেকে 10 দিনের মধ্যে ভোজ্য তেলের দাম কমতে শুরু করবে। সংবাদের সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর খেলার খবরে থাকছে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি এলাকার ফুল চাষের অন্যতম পথিকৃৎ শের আলী সর্দার বুধবার ভোর রাতে ইন্তেকাল করেছেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার হাত ধরে যশোর এলাকায় প্রথম বাণিজ্যিক ফুল চাষের সূচনা হয়, যা পরবর্তীকালে চ্যানেল আইয়ের হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানেও একাধিকবার তুলে ধরা হয়েছে। এবার খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আগামীকাল রাত 1টায় ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। 20 ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ শেষ করে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড এবং হোস্ট পাকিস্তানের বিপক্ষে এ গ্রুপের বাকি 2 ম্যাচ খেলবে টিম টাইগার্স। তার আগে পাকিস্তানি দলের বিপক্ষে 15 ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে অধিনায়ক নাজমুল শান্ত ও তার দলের। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতিসংঘ প্রতিবেদনে জুলাই অভ্যুত্থানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য। আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নির্দেশে বল প্রয়োগে বেড়েছে নিহতের সংখ্যা। নির্যাতনের সেল হিসেবে ব্যবহৃত আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ আয়ামে জাহিলিয়া কায়েম করেছিল মন্তব্য। জুলাই আগস্ট গণহত্যার তদন্ত শেষ হওয়ার আগেই রায় নিয়ে মন্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ, ভবিষ্যতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। এবং টেকসই চামড়া শিল্প গড়ে তুলতে অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে বিশিষ্টজনদের আহ্বান, আরও পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের তাগিদ। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।